আচ্ছা, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের কথা ছিল উম, 8 নম্বর ক্লাস নেয়ার। 8 নম্বর ক্লাস, হ্যাঁ। আজকে আসলে আমরা 7 8 দেখব, যে হচ্ছে অ্যারো ফাংশনটা কি আর হাই অর্ডার ফাংশনটা কি, এটা দেখব। এরপর এখানে বলা আছে ডে 9-এ হচ্ছে আমাদের একটা প্রজেক্ট। এখন সেই প্রজেক্টটাকে আমি সেটা বলি। আমরা হচ্ছে জিরো, মানে ডে 1 থেকে এই পর্যন্ত যা শিখছি এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা কিছু ওপেন সোর্স প্রজেক্ট দেখব। মানে কিছু ওপেন সোর্স প্রজেক্টের কোড ওপেন করব। দেন হচ্ছে আপনার হচ্ছে করতে হবে, মানে অন্যর লেখা কোড আপনার রিড করতে হবে যে আপনি এখান থেকে কতটুকু বুঝতেছেন, হ্যাঁ। এখন যেহেতু আপনারা হচ্ছে সব বুঝবেন না, হয়তো বা 100%-এর থেকে আপনি 20% বুঝবেন। কথা হচ্ছে এতটুকু আমি হচ্ছে এই ব্যাপারগুলো যে কভার করছি, এই ব্যাপারগুলো তো অবশ্যই আপনি এখন দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই কোডের মানে কি বা এটা কেন দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এখানে আমরা কিছু প্রজেক্ট ওপেন করে দেখব। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, স্ক্রিনটা অফ হয়ে গেছে। জি। না, এখন আসছে, একটু আগে অফ হয়ে গেছিল। স্ক্রিন অফ হয়ে গেছে তাই? হ্যাঁ, একটু আগে হয়ে গেছিল, এখন আবার আসছে। ও আচ্ছা, না স্ক্রিন হয় আমার এখানে তো ঠিকই আছে। আচ্ছা যাক, আজকে হচ্ছে আমরা অ্যারো ফাংশনের দিকে যাই। আর হচ্ছে অনেকের আমি দেখলাম এই যে এখানে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, অনেক এক দুজন একটা একদম সেম লাগতেছে, যেমন হচ্ছে শারমিন আর হচ্ছে নাজমুল, কি সেম ভাবে দিছো? না ভাই, আমারটা তো আলাদা, দেখতে পারেন। ভাইয়া ভিতরে গিয়ে দেখেন, আমি তো ওটা দেখি না, নাই। আমি একটা দেখছিলাম সিমিলারিটি আছে প্রথম দিকে একটা অ্যাসাইনমেন্ট আমি দেখছিলাম, ঠিক আছে। ভাই হয়তো আমরা এক জায়গা দিয়ে তো প্র্যাকটিস করছি, ওই যে ডাবল থ্রি এর জন্য হইতে পারে, বাট আমি ওটা দেখি নাই আরো আচ্ছা আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখান থেকে কপি পেস্ট করা যাবে না। মেন কথা হচ্ছে নিজের কি জানছি এটাই হচ্ছে মেন কথা। আচ্ছা, এখন আমরা হচ্ছে, আচ্ছা আমরা এখন হচ্ছে ইতে যাই, পড়াশোনায় যাই। আচ্ছা, অ্যারো ফাংশন, ঠিক আছে। এখন সবার আগে জানতে হবে অ্যাকচুয়ালি ফাংশন, হ্যাঁ। যেমন আমরা অলরেডি নর্মাল ফাংশন শিখছি, আজকে শিখবো অ্যারো ফাংশন, হ্যাঁ। নর্মাল ফাংশন তো আমরা জানি যে ফাংশন কি একটা থাকে, দেন হচ্ছে আমি যা কিছু লিখতে চাই সেটা আমি লিখবো, ঠিক আছে। সাপোজ হচ্ছে এইটাই আমি খেয়াল করি, যে এখানে বলছি কি আমাদের হচ্ছে ES6 মানে ইকমাস্ক্রিপ্ট 6 ভার্সনে আইসা আমাদের হচ্ছে পরিচয় করানো হয়েছে অ্যারো ফাংশনের সাথে। এখন অ্যারো ফাংশনটা আসছে কেন? ফাংশনটা আসছে হচ্ছে আমাদের যেই আগে নর্মাল ফাংশন লিখতাম, সেই নর্মাল ফাংশন থেকে আরও একটু স্মার্টভাবে আসলে আমরা কোড লিখতে যেতে পারি। সাপোজ এক লাইনে যেন একটা ফাংশন লিখতে পারি বা কোড হচ্ছে শর্ট করতে পারি, ঠিক আছে। সাপোজ হচ্ছে আমরা আগে একটা কোড 10 লাইনে লিখতাম, সেটা যেন এখন আমরা 3 লাইনে লিখতে পারি, হ্যাঁ। মানে ফাংশনটা আরও স্মার্ট ওয়েতে লেখার জন্য অ্যারো ফাংশন আসছে, ঠিক আছে। এখন আমি আগেও বলছি, এখনও বলি, আমাদের জাভাস্ক্রিপ্টে অনেক ধরনের ভার্সন আছে, যেমন ES6, ES5, হ্যাঁ। সো এগুলোকে বলা হয় ECMAScript 6 এবং 5 বা এরকম যত ভার্সন আছে। 6 মানে হচ্ছে ECMAScript 16-কে বুঝাইছে এখানে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, যে অ্যারো ফাংশন অ্যালাউ আস টু রাইট শর্টার ফাংশন সিনট্যাক্স, অর্থাৎ আমরা হচ্ছে অ্যারো ফাংশনে ক্যান লিখতেছি যে আমরা আমাদের ফাংশনটাকে একদম শর্ট করার জন্য, ঠিক আছে। এখন এটা দেখেন আমরা কি করলাম, আমরা যে নর্মাল ফাংশন কিভাবে লিখি সেটা খেয়াল করেন। যেমন এখানে হচ্ছে কি করলাম, আমি একটা ভেরিয়েবল রাখলাম, হ্যাঁ, লেট। সো আমার হচ্ছে লেট হচ্ছে কি আমাদের ভেরিয়েবলের সে কিওয়ার্ডটা, আর ফাংশনের নামটা কি ছিল, মাই ফাংশন, ঠিক আছে। সো এরপর হচ্ছে কি রাখলাম, আমি দুইটা প্যারামিটার নিলাম, এ নিলাম এবং ভি নিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপর কি করলাম, আমি হচ্ছে এই যে অ্যারো ফাংশনটা দিলাম, ঠিক আছে। এখন এইটাকেই মূলত অ্যারো বলা হয়, যে একটা ইকুয়াল এবং একটা গ্রেটার দেন সাইন দিলে এটা অ্যারো হয়ে যায়, ঠিক আছে। এটাকে মূলত অ্যারো। এখন দেখেন আমি কি করলাম, একই ফাংশনের ভিতরে আমি কি করলাম, এর সাথে বিকে গুণ করলাম, ঠিক আছে। এখন এখানে দেখেন আমরা জানি যে ফাংশন মানে কি, ফাংশন মানে হচ্ছে আমাদের কোনো একটা নির্দিষ্ট কাজ করে সে আমাদের আবার রিটার্ন দেয়। এখানে দেখেন আমি কিন্তু কোনো কিছু রিটার্ন লিখিও নাই, হ্যাঁ। এখানে দেখেন রিটার্ন কিন্তু নাই। আচ্ছা, এগুলা বাদ দেন, এগুলা এগুলা দেখতে হবে না, এগুলা বাদ, হ্যাঁ। এই যে এইখানে তাকান, এখানে দেখেন কোনো কিছু কিন্তু রিটার্ন নেই, আছে এখানে কোনো কিছুর রিটার্ন নেই। মানে কি হলো এখানে দেখেন, যে আমরা কি বলতাম যে নর্মালি কোনো ফাংশনে যদি কোনো কিছু লিখতে চাই সেটা কিন্তু আমাদের আবার রিটার্ন দেয়, মানে রিটার্নে আমরা চাই, রিটার্ন একটা ফাংশন, সেটা দিয়ে আমরা চাই যে হ্যাঁ
আমাদের কি করতে হবে, সাপোজ এটাই চিন্তা করেন, এটা একটা নর্মাল ফাংশন, যেমন হচ্ছে কি এই যে হ্যালো একটা ভেরিয়েবলের ভিতরে আমি একটা ফাংশন রাখলাম, যে ফাংশনটা হচ্ছে ব্ল্যাঙ্ক মানে এমটি, এর ভিতরে কোনো প্যারামিটার নেই। হ্যাঁ, এখন ফাংশন চেনার ওই কি আমি বললাম একটা প্যারেন্থেসিস থাকবে, ঠিক আছে, এবং কার্লি ব্র্যাকেট থাকবে। সো কার্লি ব্র্যাকেট ওপেনিং আছে এবং ক্লোজিং আছে, এর ভিতরে কি আছে আমাদের আবার হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি চাইছি, হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি প্রিন্ট করতে চাইছি, যেহেতু রিটার্ন নিজে একটা ফাংশন আর সে তো নিজে একটা ফাংশন। এখন দেখেন এই ফাংশন কি করলো, একটা প্যারামিটার, এখানে যে প্যারামিটারটা লেখা হয়েছিল সেটাকে রিটার্ন করে দিয়েছে, রিটার্ন যেহেতু একটা ফাংশন সে রিটার্ন করে আমাদের কোনো একটা লেখা পাঠাইছে। কথা হয়েছে এটা কিন্তু কোনো অ্যারো ফাংশন না, এটা হচ্ছে আমাদের নর্মাল ফাংশন, যেখানে রিটার্ন কথাটা আসছে, যেখানে আমাদের রিটার্ন করে কিছু একটা দিচ্ছে, কিন্তু এখানে কিছু কিছু রিটার্ন দেয় না। মানে আমাদের যদি সিঙ্গেল প্যারামিটার থাকে অথবা সিঙ্গেল হচ্ছে আমাদের যদি আর্গুমেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের রিটার্ন দেওয়া লাগবে না, কারণ কি রিটার্ন হচ্ছে অ্যারো ফাংশনের বাই ডিফল্ট সে অটোমেটিক্যালি কল করে, ঠিক আছে। এই রিটার্ন কিওয়ার্ডটা লেখা লাগবে না, কারণ আমি যদি এখানেও রিটার্ন লিখতাম তাহলে তো এই যে নর্মাল ফাংশনে লিখতে আমার 2 লাইন লাগছিল, তাহলে তো এখানেও আমার 2 লাইন লেখা লাগতো, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমার কিছু লাগবে না, জাস্ট হচ্ছে আমি কোথায় রাখবো সেইটা ভেরিয়েবলটাকে আমি চিনিয়ে দেবো, দেন হচ্ছে আমি একটা অ্যারো ফাংশন লিখবো। এখন অ্যারো ফাংশন তো জানেন কি হয়, যেটা ইকুয়াল সাইন থাকে, এটা মানে প্যারেন্থেসিস থাকে আর একটা অ্যারো সাইন থাকে, ঠিক আছে। এই এখন কথা হচ্ছে আপনি চাইলে এখানে ব্র্যাকেট দিতে পারতেন, কিন্তু সিঙ্গেল আমাদের প্যারামিটারে কোনো ব্র্যাকেট লাগে না, ঠিক আছে। আপনি মাল্টিপল জিনিসপাতি রাখলে ব্র্যাকেট দিতে পারতেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের অ্যারো ফাংশন যদি ইউজ না করি, নর্মাল ফাংশনে যদি ফাংশন লিখতে চাই একটা, সেক্ষেত্রে এরকম একটা ফাংশন লিখতে পারি। এবং আমি যদি অ্যারো ফাংশন দিয়ে লিখি তাহলে কীভাবে হবে খেয়াল করেন, সিমিলারিটিটা চেক করেন। এখানে হচ্ছে কী করলাম, আমি হচ্ছে হ্যালো নামক হচ্ছে একটা ভেরিয়েবল রাখছিলাম এবং একটা ফাংশন লিখছিলাম, ফাংশনটা ছিল ফাঁকা ফাংশন, এবং এর ভিতরে আমি রিটার্ন করলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা গেল, কিন্তু আমি এখানে কি করলাম, অ্যারো ফাংশন দিয়ে লাইনটাকে শর্ট করলাম কিভাবে, দেখেন এখানে হচ্ছে আমি হ্যালো লিখলাম, তারপর ইকুয়াল সাইনটা আছে, প্যারেন্থেসিসটা আছে, এবং হচ্ছে আমাদের অ্যারো সাইনটা আছে। এটা খেয়াল করতে হবে, অ্যারো ফাংশন মানে হচ্ছে কি এখানে কিন্তু এই তিনটা যে সিম্বল, এইটার মিনিং হচ্ছে অ্যারো ফাংশন, মানে এখানে কিছু সিম্বল কাজ করতেছে, এখানে কিন্তু হচ্ছে আমাদের এইখানের মতো এই ফাংশন কিওয়ার্ডটা লেখা লাগতেছে না, কারণ হচ্ছে এই এই সিম্বলগুলো নিজেরাই একটা ফাংশন, ঠিক আছে। এই যে দেখেন এখানে ইকুয়াল সাইনটা থাকতেছে, কেন থাকতেছে, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই ভেরিয়েবলটা ভিতরে আমি রাখতেছি, কোনো হচ্ছে যদি কার উপরে ভেরিয়েবল রাখে মানে ডাটা রাখে, সেক্ষেত্রে আমাদের ইকুয়াল সাইন দেওয়া লাগে, মানে ডিফাইন করা লাগে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমি ফাঁকা একটা ফাংশন রাখলাম যার ভিতরে কিছুই দেই নাই, ঠিক আছে। আর এটা তো আমি জানি এর ফাংশন সবসময় দিতেই হয়। আচ্ছা, তারপর এখানে আমি রিটার্ন করলাম, এখানে কিন্তু দেখেন আমি সিঙ্গেল লাইনে কিন্তু রিটার্নও দিছি, সো এটাও কিন্তু কাজ করবে, কিন্তু হচ্ছে আপনি যদি চান যে রিটার্নটা দিবেন না তাতেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করেন এখানে কি বলছে, যে এখানে একটা কথা বলছে, ইউ ক্যান রিমুভ দ্য ব্র্যাকেট অ্যান্ড দ্য রিটার্ন কিওয়ার্ড, অর্থাৎ আমি হচ্ছে এখানে কি লিখছিলাম, এখানে রিটার্ন কিওয়ার্ডটা লিখছিলাম আর একটা ব্র্যাকেট লিখছিলাম। হ্যাঁ, এখন আমি চাইলে হচ্ছে এগুলোকে বাদ দিতে পারি। কীভাবে বাদ দিতে পারি খেয়াল করেন, একটু খেয়াল করেন যে এই লাইনটাকে খেয়াল করেন, এই লাইনটা হচ্ছে কি আমি 2 লাইন লিখছিলাম, জাস্ট আমার ফাংশনটা 2 লাইন হয়েছে, কিন্তু এই ফাংশনটাকে আমি 1 লাইনে নিয়ে আসবো কীভাবে, দেখেন এখানে কি করলাম, আমি হচ্ছে এবার কিওয়ার্ডটা লিখবো না, মানে রিটার্ন কিওয়ার্ডটাকে লিখবো না, তাহলে কি হবে, আমাদের এখানে হ্যালো ভেরিয়েবলটা ছিল, এর ভিতরে হচ্ছে কি আমাদের একটা ফাংশন আছে, যেটা হচ্ছে ফাংশনের ভিতরে কিছু নেই, এমটি আছে। আচ্ছা, এটা তো অ্যারো। আচ্ছা, এরপর হচ্ছে এর ভিতরে আমি কি লিখছি, হ্যালো ওয়ার্ল্ড। এখন দেখেন হচ্ছে আপনি এখানে একটা কার্লি ব্র্যাকেট ছিল না, এই যে ওপেনিং এবং ক্লোজিং, এটা কিন্তু আমি দিই নাই। কেন দিই নাই, কারণ হচ্ছে এটা আমাদের একটা সিঙ্গেল প্যারামিটারের জন্য দরকার নাই, আমি যদি হচ্ছে 4-5টা প্যারামিটার নিতাম, মাল্টিপল প্যারামিটার নিতাম, তখন আমি দিতে পারতাম। এখন দেখেন এটা কিন্তু একটা ফাংশন, সো এই ফাংশনও যা কাজ করতেছে, এই ফাংশনও তাই কাজ করতেছে, এই ফাংশনও তাই কাজ করতেছে, এবং হচ্ছে এই ফাংশনও তাই কাজ করতেছে, ঠিক আছে, বুঝতেছেন? হ্যালো, ভাইয়া বুঝতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এর জন্য বলছে কি এখানে হচ্ছে আমাদের রিটার্ন কিওয়ার্ডটা দেওয়া লাগবে না, এতটুকুই হচ্ছে আমাদের স্মার্ট করার ওয়ে, যে হচ্ছে আমি যত শর্ট ওয়েতে লিখতে পারি, সো এটাকে বলা হবে অ্যারো ফাংশন। মানে এখানে অ্যারো ফাংশনের সাথে আমি কোনো রিটার্ন ভ্যালুকে আমি বাই ডিফল্টভাবে দেই নাই, কারণ হচ্ছে এখানে বাই ডিফল্টভাবে সে নিজে নিজে এটাকে অটোমেটিক্যালি কল করবে,
মানে হচ্ছে এই রিটার্ন মানে হচ্ছে অ্যারো ফাংশনের মধ্যেই বলা আছে মানে যখন হচ্ছে বিল্ট ইনভাবে তৈরি করা হয়েছে তখনই বলা আছে যে রিটার্ন ফাংশনটা অটোমেটিক্যালি এক্সিকিউট হবে ওখানে, এটা আমাদের নিজেদের নতুন করে লেখার কিছু দরকারই নেই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখানে আমি যেটা কথাটা বলছিলাম যে এইটা একমাত্র কাজ করতো একটা ফাংশনের জন্য অথবা একটা অনলি অন স্টেটমেন্টের জন্য। যেমন হচ্ছে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখতে চাচ্ছি, আরও কিছু দেখতে চাই, তখন আমাদের একটা ব্র্যাকেট দেওয়া দরকার ছিল। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে আপনি চাইলে কি করতে পারেন, প্যারামিটারও দিতে পারেন। আমি হচ্ছে প্রথম কিন্তু প্যারামিটার দিই না, মানে হচ্ছে কি আমাদের প্যারেন্থেসিসের ভিতরে ফাঁকা ছিল, এমটি ছিল, কোনো প্যারামিটার দিই নাই। আচ্ছা এখন দেখেন আমি যদি হচ্ছে প্যারামিটার দিই তাহলে কি হইলো, এই হচ্ছে এখানে একটা ভ্যালু দিলাম BAL নামে, মানে একটা আমি এটা ভ্যালু রাখলাম। এখন হচ্ছে এখানে কি হ্যালো লিখলাম, হ্যালো লেখার পর আমি এর সাথে কি করলাম, এটাকে যোগ করছি, মানে কি দেখেন এটা রান করলে কি আসে, এই যে দেখেন এখানে কি আসছে, এই যে হ্যালো ইউনিভার্স। হ্যাঁ, এই কথাটা কোথা দিয়ে আসছে এটা আমাকে বুঝতে হবে। সাপোজ দেখেন এখানে হচ্ছে আমাদের যে হ্যালো একটা ভেরিয়েবল ছিল, এর ভিতরে হচ্ছে আমি একটা ডেটা পাস করাইছি। হ্যাঁ, এবং হচ্ছে সেটা বাই ডিফল্টভাবে হ্যালো লেখা আসবে, প্লাস এর সাথে BAL মানে এই ভেরিয়েবলটা আসবে। এখন এই ভেরিয়েবলটার মানে কি, এই ভেরিয়েবলটার মানে হচ্ছে আমি যেই হচ্ছে ডাটাটা দেবো সেটি আসবে। সেটা কোথা থেকে আসছে, সেই জাভা স্ক্রিপ্টের এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি সেখান থেকে, মানে ইনার HTML-এর ভিতরে আমি হচ্ছে ইউনিভার্স কথাটা লেখা রাখছিলাম, সেই কথাটাকে সে এখান থেকে নিয়ে আসছে। ঠিক আছে, এর জন্য হচ্ছে এখানে আমি একটা ডেটা পাস করে দিয়েছি, এই যে একটা ডেটা পাস করাই দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখনও হচ্ছে যদি ক্লিয়ার না হয় আমি হচ্ছে আরও ক্লিয়ার করতেছি, সেটা দেখেন। আচ্ছা এখন দেখেন উইদাউট প্যারেন্থেসিস, মানে এতক্ষণ আমরা কাজ করছিলাম কি এই যে প্যারেন্থেসিস দিয়ে কাজ করছি, এখানে খেয়াল করেন এখানে কিন্তু প্যারেন্থেসিস আছে। এখন যদি আমরা প্যারেন্থেসিস না দিই তাহলে কীভাবে হবে, তাহলে দেখেন অন প্যারামিটারে প্যারেন্থেসিস লাগে না। হ্যাঁ, সে এটা স্কিপ করলে হবে। এখন আমি যদি এখানে কি লিখলাম দেখেন, এখানে আমি হচ্ছে প্যারামিটারের ভিতরে যেটা মানে হচ্ছে প্যারেন্থেসিসের ভিতরে একটা প্যারামিটার পাঠাইছিলাম, সেই প্যারামিটারের নামটা আছে এই, তারপর হচ্ছে অ্যারো ফাংশনটা আছে, তারপর হচ্ছে হ্যালো আছে, তারপর হচ্ছে আমাদের এই যে এই প্যারামিটারটা আছে, মানে হ্যালো লেখাটা বাই ডিফল্ট আসবে, এটার সাথে হচ্ছে বাকি আমাদের যে ভেরিয়েবলের ভিতরে ডেটাটা ছিল ওইটা এখানের সাথে যোগ হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের দেখেন একদম নর্মালি যদি হচ্ছে উইদাউট প্যারেন্থেসিস ছাড়া দেখতে একটা ফাংশন এই রকমের। তার মানে হচ্ছে কি আমরা এখানে প্যারেন্থেসিস দিতেও পারবো, আমরা হচ্ছে উইদাউট প্যারামিটারেও কাজ করতে পারবো, মানে প্যারেন্থেসিসে কাজ করতে পারবো, তারপর প্যারামিটার দিয়েও কাজ করতে পারবো, না দিয়েও কাজ করতে পারবো, এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। আর এখানে বাই ডিফল্ট হচ্ছে আমাদের রিটার্ন করা লাগে না, রিটার্ন ফাংশনটা নিজে নিজে অটোমেটিক্যালি এখানে এক্সিকিউট হবে। আচ্ছা এখন দেখেন আমাদের হচ্ছে নর্মাল ফাংশনটা দেখতে এরকমের ছিল, কিন্তু আমরা এটাকে শর্ট করে এভাবে করছি। ঠিক আছে, এটাকে মূলত অ্যারো ফাংশন বলা হয়। অ্যারো ফাংশনের উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের ফাংশনটা যত স্মার্ট ওয়েতে লেখা যায়। ঠিক আছে, এখন এই অ্যারো ফাংশনের অনেক সুবিধা আছে। আচ্ছা এখন হচ্ছে যদি আমি আরেকটু দেখাই, দেখেন আমি হচ্ছে 3টা কোশ্চেন লেখা রাখছি। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা এখানে দেখেন আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি আসলে আমাদের হাই অর্ডার ফাংশনের আসলে বেনিফিটটা কি, দেখেন এটাকে এখানে 3টে কথা লেখছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন অ্যান্ড মডুলারিটি, রিউজেবিলিটি, আর একটা লেখছে ডিক্লারেটিভ কোড। ডিক্লারেটিভ কোড হচ্ছে কি আপনি একবার যদি ডিক্লার করেন সেটা হচ্ছে বারবার যে কোনো জায়গায় আপনি কল করতে পারবেন, আপনার নতুন করে লেখা লাগবে না। ঠিক আছে, আর রিউজেবিলিটি কি হচ্ছে, এটা আপনি হচ্ছে যে কোনো জায়গায় ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর অ্যাবস্ট্রাকশন মডুলারিটি কি সেটা আমি আসতেছি, ঠিক আছে একটু পরে। এখন হচ্ছে আমাদের বেনিফিট কি, আসলে হাই অর্ডার ফাংশনের বেনিফিট কি। বাই দ্য ওয়ে হচ্ছে এই যে আমাদের অ্যারো ফাংশনকে বলা হয় হাই অর্ডার ফাংশন। ঠিক আছে, এগুলোকে হাই অর্ডার ফাংশন, মানে এটা কোড রিউজেবিলিটি, মানে হচ্ছে এটা একবার লিখলে ডিফারেন্ট প্ল্যাটফর্মে অথবা ডিফারেন্ট হচ্ছে ফাইলে বা মডিউলসে আপনি এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা এবার কোর্স, এখানে একটা কথা বলছি যে এই প্যাটার্নটা হচ্ছে কি আমাদের খুবই এফিশিয়েন্ট
এরপর বলছে সেপারেশন অফ কনসার্ন, মানে হচ্ছে কি আপনি হাই অর্ডার ফাংশন দেখলে বুঝতে পারবেন যে এই কোডের ভিতরে আসলে কোডটা কতটা ক্লিন আছে, হ্যাঁ, অথবা কতটা আইসোলেটেড অবস্থা আছে। মানে হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে একটা নর্মাল মানে ট্র্যাডিশনাল ফাংশন, নর্মাল ফাংশনকে আমরা ট্র্যাডিশনাল ধরতে পারি, সেই ট্র্যাডিশনাল ফাংশন দেখতে কত বড় বড় চিনায় এবং দেখতে ভয়ঙ্কর লাগে, কিন্তু আমরা হচ্ছে একটা অ্যারো ফাংশন দিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে কোডগুলো দেখতে স্মার্ট লাগে এবং হচ্ছে দেখতে সুন্দর লাগে। আর একটা ভালো কথা সেটা হচ্ছে এখানে একটা কথা বলছে যে ফাংশনাল কম্পোজিশন, মানে কি আমাদের যত ফাংশনাল প্রোগ্রামিং আছে চিন্তা করেন, যেমন হচ্ছে আমরা যখন রিয়াক্ট শিখি, যখন নেক্সট জেস শিখি, অথবা জাভাস্ক্রিপ্টে যখন ইভেন্ট অথবা কোনো ধরনের আসলে উইন্ডোজ নিয়ে কাজ করি বা ইভেন্ট নিয়ে কাজ করি, তখন এখানে কি হয় বিভিন্ন টাইপের ফাংশন কাজ হয়। অর্থাৎ আমাদের যে ফাংশনাল প্রোগ্রামিংয়ে যখন আমরা যাব, বিভিন্ন লজিক নিয়ে যখন কাজ করব, তখন দেখা যাবে যে আমাদের অ্যারো ফাংশনটা বেশি ইউজ হইতেছে। কারণ হচ্ছে তখন হচ্ছে দেখবেন যে আপনি ওই 3-4 লাইনের হচ্ছে ওই যে বড় কোড লেখার চেয়ে আপনি স্মার্ট ওয়েতে হচ্ছে একটা অ্যারো ফাংশন লিখলে আপনার জন্য খুব ভালো হবে। এবং এমন এমন জায়গা আছে যেখানে হচ্ছে নর্মাল ফাংশন মাস্ট বি দরকার, এমন এমন জায়গা আছে যেখানে অ্যারো ফাংশন মাস্ট বি দরকার। ঠিক আছে, এখন কিছু মানে হচ্ছে আপনার উপকারিতা আছে, অপকারিতা আছে। এখন হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজটা কি, এখানে কমপ্লেক্সিটিটা আছে বেশি। যেমন হচ্ছে আপনার মনে করেন আপনি একটা নর্মাল ক্যালকুলেটর বানাইছেন, সেখানে আপনি অ্যারো ফাংশন ইউজ করছেন, এখানে অ্যারো ফাংশন ইউজ করার দরকার নেই, কারণ এখানে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি ব্যাপার স্যাপার থাকে। এখানে আপনার স্পেস কমপ্লেক্সিটি কাজ না করলে টাইম কমপ্লেক্সিটি একটা কাজ হয়। হ্যাঁ, যেমন হচ্ছে কমপ্লেক্সিটিটা বাইরে যাইতে পারে, যদি বাইরে যায় সেক্ষেত্রে তো দরকার নেই। সাপোজ আমি যদি এটা নর্মাল ক্যালকুলেটর অন করতে লাগে 3 সেকেন্ড, সেক্ষেত্রে হচ্ছে তো আমার সমস্যা, কারণ আমি নর্মাল কম্পিউটারে তো 1 সেকেন্ড ওপেন করতে পারি সফটওয়্যারটা, তাহলে আমার জন্য ভালো। অর্থাৎ আমি যদি ক্লিক করে বসে থাকি, সেটা যদি 10 সেকেন্ড পর ওপেন হয়, সেটা কিন্তু ইউজারের জন্য ভালো না। সো এখানে হচ্ছে যদি এই ফাংশনটা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের মেমোরিটা বেশি ইউজ হবে আমাদের, এবং টাইম কমপ্লেক্সিটিতে বেশি বাইরে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পারফরমেন্সে ল্যাগ করবে, মানে হচ্ছে কি আপনি হচ্ছে যে কোনো জায়গায় যদি আসলে ছোট ছোট প্রোগ্রামের ভিতরে হাইডার ফাংশন লেখা রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পারফরমেন্স স্লো হবে। সো একটা সফটওয়্যার আপনি বানাইলেন, কিন্তু সব ফাংশন মানে সফটওয়্যারটার কাজ আছে খুবই সামান্য সিম্পল কাজ, কিন্তু সেখানে হাইডার ফাংশন লিখছেন, সেটা দরকার নাই, কারণ তাহলে কাজের থেকে বাজনা বেশি হয়ে যেতেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখা যাইতেছে ডিবাগিং ডিফিকাল্ট। যেমন হচ্ছে ডিবাগিং কি, আমাদের আসলে একটা প্রোগ্রামে কোনো ধরনের এরর হইলে সেটাকে আমি যদি বাগ খুঁজতে চাই, সেক্ষেত্রে দেখা যাইতেছে আমি সাপোজ আমি একটা কোম্পানিতে জব করছি, আমি আমার মতো হচ্ছে একটা অ্যারো ফাংশন লিখছি। এখন হচ্ছে আমি 5 বছর পরে ওই কোম্পানি থেকে চলে গেছে, আপনি আবার আমার পজিশনে আসছেন, কিন্তু ওই কোডটা হচ্ছে বা ওই প্রজেক্টে আপনি আবার কাজ করতে বসছেন। হ্যাঁ, তখন দেখা যাবে যে আপনি জানেন না যে এই হাইডার ফাংশনে কোন জিনিসটা দিয়ে কে কী লিখে রাখে গেছিলো, আপনার বস্তু একটু কঠিন হয়ে যাবে এবং ডিবাগ খুঁজতে একটু মানে সমস্যার মধ্যে পড়বেন, মানে একটু ডিফিকাল্ট লাগবে, কিন্তু এটা সিনট্যাক্সটা ক্লিয়ার আর কি। হ্যাঁ, এখন লার্নিং কার্ভ আছে কি, যেমন হচ্ছে এখানে একটা কথা বলছে, যেমন হচ্ছে লার্নিং কার্ভটা হচ্ছে এরকমের যে আপনার লার্নিং কার্ভটা ইজি না, একটু হচ্ছে মানে আপনার কাছে কমপ্লেক্স মনে হবে, কারণ প্রথমে দেখাতেই মনে হবে যে নর্মাল ফাংশনই তো ভালো ছিল, হাইডারের ফাংশনের কী দরকার ছিল। সো লার্নিং কার্ভটা হচ্ছে একটু মানে খটকা লাগতে পারে, তবে হচ্ছে 2-4 দিন দেখলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এ হচ্ছে কথা। আরেকটা ব্যাপার যে হাই অর্ডার ফাংশন মানে কি, হাই অর্ডার ফাংশন মানে হচ্ছে যে আমাদের এই যে অ্যারো ফাংশন বলেন অথবা আরও অনেক ধরনের মেথড ইটারেশন করা জিনিসপাতি আছে, এগুলাকে মূলত হচ্ছে মানে বিল্ট ইনভাবে যে ফাংশনগুলো আমাদের তৈরি করা হয়েছে, এগুলো মূলত হাই অর্ডার ফাংশন। আর নর্মাল ফাংশন তো সে নিজেই নর্মাল ফাংশন। এখন হাই অর্ডার ফাংশনের 2-3টা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি সে একটা মানে একটা আর্গুমেন্ট অথবা মাল্টিপল আর্গুমেন্ট অথবা মাল্টিপল ফাংশন অথবা সিঙ্গেল ফাংশন সে নিতে পারে, এবং রিটার্ন ফাংশন অ্যাজ ইট ইজ, অর্থাৎ তার হচ্ছে কোনো জায়গায়, যেমন সাপোজ আমাদের রিটার্ন ফাংশন আর রেজাল্টে আসলে আমরা কী করি, লেখা দিই যে আমাদের এই জিনিসটা রিটার্ন করো, আর এখানে সেই জিনিসটা লাগে না, সে নিজে নিজে রিটার্ন করে দেয়। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলছিলাম যে অ্যাবস্ট্রাকশন মডুলারিটি, এই কথাটা আমার কথা কি বোঝা যায়? শুনতেছেন? কথা শুনে হ্যালো, জি হ্যাঁ ভাইয়া কথা বলেন। শুনে আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমি এই জিনিসটা বোঝাবো। যেমন হচ্ছে আমাদের হাই অর্ডার ফাংশনে মোটামুটি এখানে কারো কোনো মানে
ল্যাগ আছে এখানে যে বুঝতে প্রবলেম হচ্ছে এরকমের? বুঝতেছেন এই ব্যাপারটা কি বুঝছেন? হ্যাঁ বুঝা গেছে ভাইয়া। না না বুঝলে হচ্ছে বলতে হবে, কারণ হচ্ছে এখানে আরো ব্যাপার স্যাপার আছে আর কি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি অ্যাবস্ট্রাকশনে যাব, অ্যাবস্ট্রাকশন ব্যাপারটা বুঝলে হাইডার ফাংশন মনে করেন আপনি বুঝে গেছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই ব্যাপারটা দেখাইতে চাইছিলাম যে অ্যাবস্ট্রাকশন মডুলারিটি। হ্যাঁ, এইটা আসলে যদি বোঝেন তাহলে আজকে অ্যারো ফাংশন বা যত ধরনের স্মার্ট ফাংশন আছে, হায়ার যত ফাংশন আছে সেগুলো সব বোঝা যাবে। এর জন্য হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডের আসলে কিছু কনসেপ্ট লাগবে। সেটার জন্য আসলে আমি আপনাদের জন্য কিছু জিনিস ওপেন করে রাখছি। আচ্ছা আচ্ছা, এই ইমেজটা দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা, হুম। এখানে দেখেন যে আমি বলছি যে অ্যাবস্ট্রাকশন মডুলারিটি মানেটা কি, এটা যদি বোঝা যায় সেক্ষেত্রে আজকের মতে হচ্ছে হায়ার ফাংশনের ভিতরে যে জিনিসপত্র বোঝা যাবে। এখন আমাদের হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কথা বলছিলাম আগেও, এবং আমরা আর কয়েকদিন পরে অবজেক্ট ওরিয়েন্টেডের ভিতরে যাব। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেডকে সংক্ষেপে বলা হয় ওওপি। এখন এটা চারটা পিলারের উপর দাঁড়ানো আছে। প্রথম পিলারটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, সেকেন্ড পিলারটা হচ্ছে ইনহেরিটেন্স, থার্ড পিলারটা হচ্ছে এনক্যাপসুলেশন, আর ফোর্থ পিলারটা হচ্ছে পলিমরফিজম। এখন আমি একটু সংক্ষেপে বলি অ্যাবস্ট্রাকশন মানেটা কি, কারণ ওখানে শুনছিলাম আমরা অ্যাবস্ট্রাকশন মডুলারিটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাকশনের ভিতরে আমি যাই। দেখেন এখানে এই পিকচারটা তো দেখা যায়, এখানে হচ্ছে তিনটা গাড়ি আছে, তাই না? জি ভাইয়া, তিনটা হুম গাড়ি হুম। আছে। আচ্ছা, এখানে দেখেন একটা রেড কালারের আছে, একটা গ্রিন কালারের আছে, আর এটা কি কালার আমি জানি না। এখন দেখেন হচ্ছে এখানে তিন টাইপের তিনটা গাড়ি দেওয়া আছে। এইটা হয়তো বা মাইক্রো টাইপের গাড়ি, এটা হয়তো বা বাস টাইপের গাড়ি, এটা হয়তো বা আরো একটি মানে যুদ্ধের কোনো টাইপের হচ্ছে মানে কিছু একটা হবে। আচ্ছা, ট্যাঙ্ক। হ্যাঁ যাই হোক, এখন দেখেন এইখানে বলছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনটা মানে হচ্ছে কি, যে হচ্ছে আপনার হচ্ছে কিছু ডাটা হাইড করে রাখবে। এর কাজই হচ্ছে আপনার পিছনে মানে মানে ভিতরের ডাটাকে হাইড করে রাখবে। সাপোজ মনে করেন হচ্ছে এই একটা গাড়ি, এই গাড়িটা হচ্ছে কি এটা মাইক্রো বা যাই ধরেন, এটা মনে করেন মাইক্রো ধরেন। এখন এটা কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে চলে, এখানে কি কি ইঞ্জিনের সাথে আসলে কাজ করার পরে আসলে মানে ইঞ্জিনটা কাজ করে, অথবা আসলে এর ভিতরে আসলে ইমপ্লিমেন্টেশনের যে ডিটেলস আছে সেটা কিন্তু হাইড করা আছে, মানে এইটা আমরা জানি না, এটা ইঞ্জিনিয়ার ছাড়া কেউ জানবে না। কিন্তু আমি যদি হচ্ছে গাড়ির ইউজার হই সেক্ষেত্রে আমি কি করব, আমি চাবি দিয়ে স্টার্ট দিয়ে আসলে চালাইতে পারবো, এটা শুধু আমি জানি। তার মানে আমার কাছ থেকে এই যত হচ্ছে প্রোডাকশন লেভেলের জিনিসপাতি ছিল সেটাকে হাইড করা হয়েছে, মানে আমি এটা জানি না, মানে একটা গাড়ি কীভাবে বানায় এটার প্রসেস আমি জানি না, কারণ হচ্ছে এগুলো আমি শিখিও নাই। আবার এই বাসের কথা চিন্তা করেন, এই বাসের ভিতরে আছে অনেকগুলো সিট আছে, আমি জাস্ট আসলে কি করি, ড্রাইভারে চালায়, আমি জাস্ট উঠে বসে থাকি, কিন্তু আমি কখনো কল্পনা করি না যে এই হচ্ছে ইঞ্জিনটা কিভাবে তৈরি করা হলো, কিভাবে কাজ করলে গাড়িটা সামনের দিকে মুভ হয়, হ্যাঁ, অথবা হচ্ছে কি কি দ্বারা তৈরি করা হইলো, অথবা কি কি দিলে আসলে এখানে গাড়িটা হইছে, এগুলো আমি জানি না। সো এইগুলাকে বলা হয় আমাদের মানে প্রসেসের অ্যাবস্ট্রাকশন, মানে এই প্রসেসটা সম্পূর্ণ আমার কাছ থেকে হাইড করা আছে, এটা আমি জানিই না। আমি শুধু জানি যে বাস আছে, বাসে অনেকগুলো সিট আছে, আমি বসলে সামনের দিকে মুভ হবে বা পিছনের দিকে যাবে, ঠিক আছে? এই হচ্ছে মূলত হচ্ছে কি আমাদের এটাকে বলা অ্যাবস্ট্রাকশন, মানে হচ্ছে কি যে এই গাড়িটা হচ্ছে যে কোম্পানির ইঞ্জিনিয়ার বানাইছে এটার অনেকগুলো প্রসেস আছে, কারণ গাড়ি হচ্ছে সরাসরি মানে দিলে গাড়ি হয়ে যায় না, এটা অনেকটা লেয়ার পার হওয়ার পরে ফাইনাল স্টেজে যে এটা গাড়ি হয়, ঠিক আছে? সো অনেক ধরনের প্রোডাকশন লেভেলের কাজ হয়, সেই যে প্রসেসিংগুলো অথবা কী কী ডেটা লাগে, অথবা কী কী আসলে যন্ত্রপাতি লাগে, কী কী মেশিন লাগে, এগুলো আমরা জানি না। এই যে প্রসেসটা অথবা এই যে ডেটার আসলে ব্যবহারটা, এটাকে আমার কাছ থেকে হাইড করা হয়েছে। এখানে বলছে কি দেখেন,
the process of hiding the internal data and implementation from the outer world মানে কি আমাদের এই বাহ্যিক জগতের আসলে যত মানে আমাদের কাছ থেকে আসলে ইন্টারনালি যত কিছু আছে সবগুলো হাইড করা আছে সাপোজ একটা কোম্পানির ভিতরে কি কি দিয়া গাড়ি তৈরি করা হয় কিভাবে কিভাবে গাড়ি হয় কোন প্রসেসে গাড়ি হয় এটা আমরা কিন্তু জানি না, এটা রাস্তাঘাটে লেখাও নাই, ঠিক আছে। হয়তো বা আপনি হচ্ছে একটা গাড়ি কিনলে একটা নির্দেশনা পাবেন যে এটা এরকমের ইউজ করতে হয়, এরকমের চালাইতে হয়, এই ইঞ্জিন দিয়ে এটা তৈরি হয়েছে, কিন্তু সম্পূর্ণ প্রসেস অথবা ডিটেলস আপনাকে কোনো কোম্পানি দিবে না, ঠিক আছে। তাইলে তো হচ্ছে কাইন্ড অফ আপনি নিজে একটা গাড়ি তৈরি করতে পারবেন, ঠিক আছে। এই প্রসেসটা আপনি জানবেন না, সো এই প্রসেসটা যে আমার কাছ থেকে হাইড করা হয়েছে এটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। এখন বুঝতে পারছেন অ্যাবস্ট্রাকশন কি? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আমি আরেকটু এক্সাম্পল দিই। দেখেন, মনে করেন এখানে একজন পার্সন আছে আর এটা তার একটা মনে করেন ব্যাক মানে কেরিয়ারে একটা সিম্বল দেওয়া আছে। এখন দেখেন এই পার্সনের একটা নাম আছে, মনে করেন তার একটা ফার্স্ট পার্সন মানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে এবং তার স্কিল আছে এবং তার জবের একটা মানে সোজা কথা একটা পার্সনে যা থাকে। সাপোজ এটা মনে করেন আমি আমার প্রথম মানে নাম হচ্ছে শহীদুল, লাস্ট নাম হচ্ছে ইসলাম বা জাহিদ এরকম। এখন আমার কী কী স্কিল আছে, যে আমি ডেটা সায়েন্সে কাজ করি বা মেশিন লার্নিংয়ে কাজ করি, এটা আমার স্কিল। এখন আমার জব কি, আমার জব নয়, আমি স্টুডেন্ট, সো আমার স্কিল এতটুকু। এখানে দেখেন একটা আছে পার্সন, একটা আছে জব। এখন জবের মধ্যে কি আছে, এখানে কোম্পানি আছে, পজিশন আছে, স্যালারি আছে। অর্থাৎ আমার কথা যদি চিন্তা করেন যে শহীদুল সে তার হচ্ছে এটা প্রথম নাম এবং জাহিদ আছে তার লাস্ট নেম। আচ্ছা, শহীদুল একজন পার্সন। এখন এখানে দেখেন এই ফার্স্ট এখানে কি আছে ভিক্টর, মানে তার নাম ভিক্টর, তারপর জন বা রোগার এরকম হচ্ছে কি তার ফার্স্ট নেম লাস্ট নেম থাকতেই পারে। হ্যাঁ, এখন আমার স্কিল এবং জব আছে। এখন এই দুইটার কথা চিন্তা করেন। এখানে দেখেন এই জবটাকে যদি আবার চিন্তা করি যে জবের ভিতরে কি আছে, আমি যদি বলি যে হ্যাঁ আমি একটা জব করি, কোথায় করি, কিন্তু আমি এটা কারোর কাছে মানে কি বলি, এটা কোম্পানির নাম বলি, হ্যাঁ, যে আমি আসলে একটা কোম্পানির নাম বলি XYZ কোম্পানিতে আমি জব করি। তারপর যদি জিজ্ঞাসা করে তোমার পজিশন কি, আমি বলি যে আমি সফটওয়্যার ডেভেলপার অথবা আমি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ডেভেলপার, ঠিক আছে। এরপর যদি আমার কাছে জিজ্ঞাসা করে স্যালারি কত পাও, আমি বলি হ্যাঁ মোটামুটি ভালোই পাই। এখন দেখেন এখানে কত কথা আমার কাছ থেকে লুকানো আছে, খেয়াল করেন। আবার বলছি কি প্রথম এখানে পার্সন যে অবজেক্টটা আছে, হ্যাঁ, এর ভিতরে কি আছে, শহীদুল আছে, ইসলাম আছে, জাহিদ আছে। আমি কি বললাম, শহীদুল বললাম এবং জাহিদ বললাম না, মাঝখানে কিন্তু ইসলাম কথাটাও হাইড করা আছে। সো আমার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন যদি জানেন, এরপর আমার কিন্তু স্কিল জানেন না। সাপোজ আমার কী কী স্কিল আছে, আমি বললাম যে আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার মানে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কী কী স্কিল আছে আমি কিন্তু আপনাকে সরার মতো বলি নাই। এটা হচ্ছে আপনার ধরে নিতে হবে কী আছে আপনি নিজে আদৌ জানেন না, ঠিক আছে, আমিও কিন্তু বলি নাই। সো এর ইন্টারনাল যত ডেটা অথবা ইন্টারনাল যত প্রসেস সব কিন্তু হাইড করা হয়েছে আপনার কাছে। জাস্ট বলছেন যে হ্যাঁ আমার স্কিল আছে। এবার দেখেন জব, আমি কি বললাম, আপনি জব কোথায় করেন, যে আপনি একজন ডেভেলপার হিসেবে জব করেন। এখন হচ্ছে কি আমি বলছি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার মানে কি এখন সফটওয়্যার কি আমি জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা সিনিয়র ইঞ্জিনিয়ার অথবা লিড ইঞ্জিনিয়ার, আমি কোন ইঞ্জিনিয়ার সেটা বলি না, আমি বলছি আমি একজন ইঞ্জিনিয়ার অথবা আমি একজন ডেভেলপার। এখন দেখেন এখানে কোম্পানির নামটা কি বললাম, আমি XYZ, মানে কি কোম্পানিটাও কিন্তু আমি XYZ বলছি, আমি স্পেসিফিকভাবে কিছু বলি নাই যে এরকম বলি না যে ব্রেন স্টেশন অথবা হচ্ছে আদার্স কোনো কোম্পানি, এরকম কিছুই বলি নাই, ঠিক আছে। অথবা আপনি যদি বলেনও কোনো সমস্যা নেই, যে আপনি বললেন যে আমি ব্রেন স্টেশনে জব করি, এটা হচ্ছে আমার কোম্পানির নাম। এখন আপনি কোম্পানির মানে কোন ফ্লোরে থাকেন, কোন ফ্লোরে বসেন, মানে কত নাম্বার চেয়ারে বসেন, হ্যাঁ, আপনি কোন পিসিতে কাজ করেন, এটা কিন্তু আমার কাছ থেকে হাইড করা হয়েছে। আমি কিন্তু এটা আপনাকে বারবার জিজ্ঞেস করলে আপনিও বলবেন না, আর বলার কোনো সিস্টেমও নেই, কারণ এটাই হচ্ছে আউটার ওয়ার্ল্ডের কাজ, হ্যাঁ। এবং দেখেন স্যালারির কথা আমি বলছি, আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার স্যালারি কত, আপনি বলছেন হ্যাঁ মোটামুটি একটা ভালো স্মার্ট স্যালারি। এখন এটাও কিন্তু আমার কাছ থেকে হাইড করা হয়েছে, মানে আপনি অ্যাকচুয়ালি কত ডিজিটের স্যালারি পান সেটা কিন্তু আমারে বলেন না, আপনি বলছেন ভালো, ঠিক আছে। এখন দেখেন অ্যাবস্ট্রাকশনের মানেই হচ্ছে এটা একটা পার্সনের মানে ভিতরে যত ডেটা আছে সেটাকে যদি হচ্ছে মানে আপনি মানে হাইড করে বলতে চান আউটার ওয়ার্ল্ডের কাছে, সেটা হচ্ছে এইভাবে বলতে হয়, ঠিক আছে। সাপোজ আমরা আছে না যে আমাদের বাসা বাড়ি যত মানে মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা কিন্তু কারোর কাছে আমরা শেয়ার করি না, কিন্তু তারপরেও যদি বাধ্যতামূলক শেয়ার করা লাগে তাহলে কি আমরা উপর উপর থেকে বলি, ভিতরের আসলে টাচ করি না। ব্যাপারটা বুঝছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা। এরপর হচ্ছে আরেকটা যদি আমি হচ্ছে ফিগার দেখেন, সেটা হচ্ছে এটা যে এটা একটা এটিএম হচ্ছে বুথ।
এখন হচ্ছে এখানে কি করেন, আপনি হচ্ছে একটা এটিএম ডেবিট ক্রেডিট কার্ড ঢুকান, তারপর হচ্ছে কি হয় এখানে কি হয়, তারপর হচ্ছে ওই যে মনে করেন হচ্ছে আপনি ডাচ বাংলা ব্যাংকের কার্ড ঢুকাইলেন, এখন ওই ব্যাংকের যে এপিআই সেখানে কল হয় পিছনে, তারপর কি হয়, তারপর ওই ব্যাংকের সাথে যে হচ্ছে মানে মানে চেক করে যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে কি না, টাকা থাকলে তারপর বলে কত টাকা আছে, এই যত ধরনের আপনার কন্ডিশন আছে সবগুলোকেও স্যাটিসফাই হয়, দেন হচ্ছে আপনার স্ক্রিনে লেখা আসে যে হ্যাঁ আপনার এত টাকা আছে, এখন আপনি এটাকে বের করতে চান কি না। তখন হচ্ছে আপনি ইনপুট দিলেন হ্যাঁ আমি এত টাকা বের করতে চাই, তার মানে কি আপনি হচ্ছে পিছনে যত কাজ হয়েছে, বিহাইন্ড দ্য সিন যত কাজ হয়েছে এটা কিন্তু আপনি জানেন না, এটা আপনার কাছ থেকে লুকানো হয়েছে যে কিভাবে কিভাবে কল হয়েছে, কিভাবে ব্যাংকে গিয়ে কল হয়েছে, কিভাবে ব্যাংকের এপিআই টেস্ট করা হয়েছে, কিভাবে আপনার অ্যাকাউন্ট চেক করা হয়েছে, হ্যাঁ এইটা দেখা হয়েছে। আচ্ছা, এটা কিন্তু আপনি জানেন না, ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাকশনের এক্সাম্পল হইতে পারে। এবার হচ্ছে আরেকটা আমি এক্সাম্পল দিই, এই যে অনেকগুলো পিকচার রাখছিলাম, এই যে আমাদের হচ্ছে ওপি 4 5 8টা যে আমাদের হচ্ছে পিলার আছে সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটু মানে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যদি বলতে চাই যে প্রসেস অ্যাবস্ট্রাকশন। প্রসেস অ্যাবস্ট্রাকশন মানে এটা কি, যে সাপোজ মনে করেন হচ্ছে কার ড্রাইভার, মনে করেন আপনার একটা কার আছে, গাড়ি আছে, হ্যাঁ এখন সেটা কি কারটা কি এটা মানে হচ্ছে মানে এটা ড্রাইভ করতে পারেন আপনি, হ্যাঁ এখন মনে করেন কারের ভিতরে কি হয়, কারের ইঞ্জিনের ভিতরে কি হইতেছে, যেমন কারের ভিতরে তৈল লাগে, ফুয়েল লাগে, তারপর কি হয় সে কার ব্রেক করতে পারে, কার মুভ করতে পারে, হ্যাঁ কারের পজিশন চেঞ্জ করতে পারে, কারের স্পিড বাড়তেও পারে কমতে পারে, হ্যাঁ সেটা হচ্ছে ব্রেক করতে পারে, হ্যাঁ গিয়ার চেঞ্জ করতে পারে। এখন এই যে সব কিছু পারে, কিভাবে কিভাবে গিয়ার চেঞ্জ হয়, কিভাবে ব্রেক হয়, ব্রেক করলে কোথায় কোথায় কাজ হয়, এটা কিন্তু মেশিনের ভিতরে আপনি ঢোকেন না কখনো, আপনি জানেনও না। হ্যাঁ সাপোজ হচ্ছে আপনি যদি স্পিড বাড়ান, মানে কি আপনি হচ্ছে কি করলেন, কিছু বাটনে ক্লিক করলেন অথবা হচ্ছে আপনি এটাকে বাড়াই দিলেন, মানে কিছুটা চেঞ্জ করলেন, কিন্তু আপনি ফিজিক্যালি চেঞ্জ করলেন, কিন্তু হচ্ছে ওইখানে মেকানিজমটা কী হইতেছে ভিতরে ওইটা কিন্তু আপনি জানেন না। এই যে প্রসেসটা ইঞ্জিনের ভিতরে হইতেছে এটাকে বলা হয় প্রসেস অ্যাবস্ট্রাকশন, যে ভিতরে যা কিছু হইতেছে সব রিয়েল ওয়ার্ল্ড থেকে হাইড করা হয়েছে, মানে আউটার ওয়ার্ল্ড থেকে হাইড করা হয়েছে, কিন্তু আপনি অ্যাকচুয়ালি শুধু গাড়ি চালাইতেছেন আর হচ্ছে গাড়ির উপরে ফিজিক্যালি যত জিনিসপাতি আছে ওর উপরে টাচ করতেছেন, আপনার গাড়ি চলতেছে, কিন্তু ইঞ্জিনের ভিতরে কী হইতেছে এটা কিন্তু আপনি দুইটা কখনো দেখেনও না, দেখছেন, অথবা এই যে প্রসেসটা সেই প্রসেসটা আপনার কাছে হাইড করেই রাখা হয়েছে, যাতে আপনি ইঞ্জিন খুললেও দেখতে পারবেন না যে কীভাবে কীভাবে হয়, ইঞ্জিন খুললে তো আর গাড়ি চলবেও না, সো আপনি দেখতেও পারবেন না। আচ্ছা, এখানে একটা কথা বলছি প্রাইভেট এবং পাবলিক, যেমন হচ্ছে ফুয়েল, যেমন হচ্ছে কি আপনি যখন গাড়ি চালাবেন তখন হচ্ছে কি আপনার তৈল নেওয়ার যে আসলে মানে জায়গাটা সেটা কিন্তু লক করা থাকে, এটা প্রাইভেট জায়গা, হ্যাঁ এরপর হচ্ছে ব্রেক, হ্যাঁ ব্রেক যেহেতু করতে পারবে না, সাপোজ আপনি ড্রাইভার শুধু আপনি ব্রেক করতে পারবেন, এখন আমি হচ্ছে প্যাসেঞ্জার, আমি তো ব্রেক করতে পারবো না, কারণ ব্রেক নেওয়ার মানে যে ব্যাপারটা সেটা প্রাইভেট, এটা আপনার কাছে একমাত্র আছে, আমি করতে পারবো না। আপনি যদি চেঞ্জ করতেছেন পজিশন অথবা স্পিড, সেটা হচ্ছে আপনি পারবেন, আমি পারবো না। আমি কি পারবো, এখানে পাবলিক যে ডেটাগুলো আছে এগুলো করতে পারবো, যে আমি তাই চাইলে হচ্ছে সামনে থেকে মানে গাড়িটাকে আটকাইতে পারবো, ব্রেক করতে পারবো, অথবা টার্ন অফ অন করতে পারবো, হ্যাঁ অথবা হচ্ছে সর্বোচ্চ গিয়ার চেঞ্জ করতে পারবো অথবা ব্রেক করতে পারবো, এগুলো পাবলিক ডাটা, এই জন্য বলছে এগুলো পাবলিক, এগুলো প্রাইভেট ডাটা। হ্যাঁ মানে হচ্ছে কি এটা গাড়ির ভিতরে যত প্রসেস হয় এই প্রসেসগুলোকে যদি আমাদের কাছ থেকে হাইড করা হয় সেক্ষেত্রে হচ্ছে এটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। এতটুকু বোঝা গেল? হ্যালো, জি ভাইয়া বুঝছি। শুনতেছেন নাকি সবাই গেছেন? না না ভাইয়া, শোনা যাইতেছে, আপনার কথা শোনা যাইতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমি কি আরো সামনে আগাবো? জি ভাইয়া, একটু সামনে আগানো যায়, বাট সবাই রায় জানেন আগে। আচ্ছা ভাই আপনি করেন। আচ্ছা, এখানে হচ্ছে আমি ওই অ্যাবস্ট্রাকশন মানেটা তো বুঝাইলাম, এটা বুঝতে হবে। এখন আরেকটা ব্যাপার বুঝাই আমি এর সাথে, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্টকে একটা সহজ উদাহরণ বলি। যে অ্যাবস্ট্রাক্টকে একটা সহজ উদাহরণ বলি। হ্যাঁ হ্যাঁ ও যে আপনার অনেক বড় বড় আর্ট গ্যালারিতে অনেক বড় বড় ড্রয়িং করে রাখে, যেটার আগা মাথায় কিছুই বোঝা যায় না, কিন্তু অনেক টাকা দিয়ে বিক্রি করা হয়, ওগুলা বেশিরভাগই হলো অ্যাবস্ট্রাক্ট আর্ট, মানে অ্যাবস্ট্রাক্ট মানে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন ডিটেলস আপনার কাছ থেকে হাইড করা হয়।
মানে আউটার ওয়ার্ল্ডের কেউ বুঝতে পারে না ভিতরে কি হইছে আর কি। আচ্ছা ভিতরে কি বলছে ওটা যে ড্র করে সে আসে আইসে এক্সপ্লেন করে অনেক কিছু বুঝায়, হ্যাঁ তারপর ওগুলা লাখ লাখ কোটি কোটি টাকায় বিক্রি হয়। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমি একটা পিলার শেষ করছি, আমি আর একটা পিলার বলতে চাই এনক্যাপসুলেশনের ব্যাপারটা। মানে অবজেক্ট ওরিয়েন্টেড জানতে হলে এই চারটা পিলার দরকার আছে, এই চারটা পিলারের কনসেপ্ট ক্লিয়ার হইলে মোটামুটি আমরা কালকে থেকে মানে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডে ঢুকতে পারবো, যেহেতু আজকেই আমরা হাই অর্ডার ফাংশনে ঢুকছি। এখন আজকের হচ্ছে অ্যারো ফাংশন তো ক্লিয়ার যে ওই সিম্বলটা থাকলে ওটা অ্যারো ফাংশন, আর ওখানে হচ্ছে একটু আলাদা হচ্ছে কি যে ওখানে রিটার্ন ফাংশনে দেওয়া লাগে না। এখন হ্যাঁ দেখেন, ভাইয়া বুঝতে। আচ্ছা এখন এখানে আমি আরেকটা ব্যাপার দেখাইতে চাই, সেটা হচ্ছে এটা এটা তো দেখা যায় তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা মনে করেন হচ্ছে এটা হচ্ছে একটা ক্যাপসুল, ক্যাপসুলের দুই পাশে দুইটা কালার আছে। মানে এখন কি ক্যাপসুলের ভিতরে হচ্ছে অনেক ধরনের মেডিসিন থাকতেই পারে। এখন মেডিসিনটা কোন টাইপের আছে, এটা কি জ্বরের ওষুধ না ক্যান্সারের ওষুধ না অথবা মানে আমাদের কোনো নর্মাল মানে ডিজিজের আসলে মেডিসিন আমরা আদৌ জানি না। এটা কি করা হয়েছে, এটা ক্যাপ দ্বারা এটাকে আবরণ দিয়া এনক্যাপসুলেট করা হয়েছে, ঠিক আছে? এখন দেখেন, আচ্ছা এখন দেখেন এটাকে মানে হচ্ছে এই যে ট্যাবলেটটাকে যদি হচ্ছে এটা মানে এটাকে যদি এনক্যাপসুলেশন ধরেন মানে কি এটা হচ্ছে একটা কভার দ্বারা আবৃত, এর ভিতরে কিছু হয়তো একটা আছে। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ট্যাবলেট, এর ভিতরে কি আছে, ট্যাবলেট মানে রিয়েল লাইফে ট্যাবলেট খুললে কি পাবেন, এর ভিতরে অনেক ধরনের মেডিসিন পাবেন বা গুঁড়ো পাবেন। এখন গুঁড়োগুলো কিসের, বিভিন্ন কেমিক্যালের, সেগুলো আপনি জানেন না, ঠিক আছে? এখন দেখেন এর ভিতরে হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের ভাষায় তো আর মানে মেডিসিন এগুলো থাকে না, থাকে প্রোগ্রামিংয়ে একটা এনক্যাপসুলেশনের মধ্যে কি থাকে, যেটা হচ্ছে যে এনকোডিং ডিকোডিং। না সেটা না, আমি হচ্ছে আমি আমি একটু আগে ডেফিনেশনটা দেখাই। ওয়েট, আচ্ছা এনক্যাপসুলেশন বানান ভুল হয়েছে, যাক। এখন দেখেন এখানে কি বলছে, এই যে এখানে বলছে কি এই কথাটা যদি মানে ক্লিয়ারলি মাথায় নিতে পারেন তাহলে এনাফ। এনক্যাপসুলেশন ইজ এ ফান্ডামেন্টাল কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড, কি করে ইটস রেফার্স টু দ্য বাইন্ডিং অফ ডাটা। মানে কি সে বাইন্ড করে, মানে কি আমাদের খেয়াল করেন আমাদের ক্যাপসুল কি করতো, ক্যাপসুলের প্যাকেট দ্বারা কি হইতো, ভিতরে মেডিসিনগুলো বাইন্ডিং করা হইতো না? যে আপনি যদি হচ্ছে ক্যাপসুলটা সরাসরি মুখে দিতেন তাহলে আপনার জিহ্বায় সরাসরি লাগতো, সেটা তিতা লাগতো, আপনার ভিতরে মানে নিতে কষ্ট হইতো। এই জন্য হচ্ছে ক্যাপসুল দ্বারা আবৃত করে দেওয়া হয়েছে যাতে ওই ক্যাপসুলটা পেটের ভিতরে যাওয়ার পর ওটা হচ্ছে ব্লাস্ট হয় অথবা খুললে তো হচ্ছে পেটের ভিতরে যাইয়া তো আমাদের আর তিতা লাগুক মিষ্টি লাগুক এটা আমাদের ফিল করার মানে ওয়ে নাই, কারণ হচ্ছে আমাদের জিহ্বা হচ্ছে সব কিছু টেস্ট করে পাঠায়। সো জিহ্বায় তো প্রথম দিক থেকে আমরা কিছু পাইলাম না। সো আমাদের কি হয়েছে এখানে ওই ক্যাপসুলের মতো বাইন্ডিং করে, মানে সে বাইন্ড করে রাখে উপর থেকে, কি রাখে, প্রোগ্রামিংয়ের ভাষায় তো আর মেডিসিন বাইন্ড করে না, এখানে কি করে ভেরিয়েবল অনেক ধরনের ফাংশন মানে মেথড কাইন্ড অফ এক ধরনের ফাংশন, এগুলো মানে হচ্ছে কি করে বাইন্ড করে, একটা সিঙ্গেল ইউনিটে বাইন্ড করে, যে একটা আছে না যে আমরা একটা একটা আটা বান্ধি, ঠিক এরকমের এটা সে বাইন্ড করতে থাকে। এখন সেটা ক্লাসে হইতে পারে বা বিভিন্ন অবজেক্ট হইতে পারে, ঠিক আছে? ক্লিয়ার, যে একটা ইউনিটে বাইন্ড করে। সাপোজ আমি যদি চিন্তা করি যে আমি যদি পানি রাখতে চাই, তার পানির ইউনিটটা কি, যে আমার পানি তো সব পাত্রে রাখা যাবে না, জগের ভিতরে কলসির ভিতরে রাখা যাবে, সো আমাদের লিকুইড ওইখানে রাখা যাবে। আবার হচ্ছে আমি যদি আবার মানে মানে হচ্ছে অন্য টাইপের কোনো হচ্ছে কিছু রাখতে চাই, সাপোজ চাল রাখতে চাই, তো চাল রাখার জন্য পাত্র আলাদা, ওর ইউনিটটা আবার আলাদা হবে, ঠিক আছে? সো এটাকে বলা হবে একটা ইউনিট আকারে। সাপোজ এই পিকচারের মতো, এই যে এখানে ক্লাস হইতে পারে, মেথড হইতে পারে, ভেরিয়েবল হইতে পারে, এগুলাকে সব কী করে বাইন্ড করে কীভাবে, এই যেমন ক্যাপসুলের এটাকে বলতে পারেন আপনি ওপারের খোসা, যে এটার ভিতরে আবৃত করা থাকে, মানে এটা এনক্যাপসুলেট করা থাকে, এটা হচ্ছে আপনার এর ভিতরে আবৃত করা অবস্থা আছে, কিন্তু কি আছে সেটা আপনি বাইরে থেকে দেখতে পারবেন না, কারণ উপরে একটা কভার দ্বারা দেয়া আছে, ঠিক আছে? এখন সেটা এখানে বলছে যে এনক্যাপসুলেট এই যে ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড, এবং এটা কি বলছে বাইন্ডিং করে অফ ডাটা, সে ডাটা করতে পারে, মানে ডাটা কারা, যেমন ভেরিয়েবল হইতে পারে, মেথড হইতে পারে, ফাংশন হইতে পারে, এটাই। হ্যাঁ এই আর কি, ক্লিয়ার?
হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন যে এই গেল। আচ্ছা, এখন দেখেন আমরা বললাম না যে আমাদের প্যারাসিটামলের কথা যদি চিন্তা করেন যে ওখানে কি হয় যে অনেক ধরনের কেমিক্যাল থাকে, কেমিক্যাল আসলে আমাদের ওই ইউনিটের ভিতরে বাইন্ডিং করা থাকে। সাপোজ এই পিকচারের মধ্যে কি থাকে, এই পিকচারের মধ্যে বা এই ক্যাপসুলের ভিতরে আমাদের ওই কেমিক্যালটা থাকে। কিন্তু প্রোগ্রামিং ভাষায় কী থাকে, প্রোগ্রামিং ভাষায় কিছু ক্লাস থাকে, কিছু মেথড থাকে, কিছু ভেরিয়েবল থাকে। ঠিক আছে, সো এটাকে সাপোজ এই পিকচারটার কথা চিন্তা করেন, এই যে এইটাকে ধরতে পারেন হচ্ছে আপনি একটা ক্যাপসুল। ক্যাপসুলের মানে ক্যাপসুলটাকে ধরবেন আপনি একটা এনক্যাপসুলেশন, যে ক্যাপসুল হচ্ছে এটা আবরণ। এর ভিতরে কি থাকে, কিছু ভেরিয়েবল থাকবে, কিছু মেথড থাকবে। এখন ভেরিয়েবল এবং হচ্ছে মেথড সবগুলোকে বাইরে থেকে যদি আপনি একভাবে চিন্তা করেন তাহলে কি এটাকে বলবেন একটা ক্লাস। কি একটা ক্লাসের ভিতরে কি থাকে, ভেরিয়েবল তো থাকবে, মেথড তো থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া বুঝা গেছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এনক্যাপসুলেশনের আসলে ডেফিনিশন। আর এটা দেখি, এটা হচ্ছে ইনহেরিটেন্স। এটা তো বোঝা যায়, সাপোজ ইনহেরিটেন্সের বাংলা হচ্ছে যে উত্তরাধিকার। যেমন সাপোজ এখানে একটা হিউম্যান ধরতে পারেন, হিউম্যান ধরেন একটা ক্লাস। সাপোজ এখানে মনে করেন একটা মানুষ। হ্যাঁ, এখন দেখেন এখানে কি হয়, ইনহেরিটেন্স কি, যেমন বাবার হচ্ছে যত জেনেটিক বৈশিষ্ট্য সবগুলো হচ্ছে কি আমার সন্তানের ভিতরে যায়, অথবা মায়ের যত জেনেটিক্স বৈশিষ্ট্য সেটা হচ্ছে সন্তানের ভিতরে আসবে, অথবা বাবার যত হচ্ছে সম্পদ আছে সেই সম্পদের মালিক হবে ছেলে অথবা মেয়ে। মায়ের যত সম্পদ আছে সেটার হচ্ছে উত্তরাধিকার সূত্রেই কী পাবে, ছেলেরাই পাবে। ঠিক আছে, তো এটাকে বলা ইনহেরিটেন্স, যে এইখানে ডাটা অথবা বাবার কোনো কিছু অ্যাক্সেস যে কোনো সময় ছেলে পাবে অথবা মেয়ে পাবে। এখন কথা হচ্ছে সাপোজ এই ডেটাটা আবার তিন ধরনের, একটা আছে পাবলিক, একটা প্রাইভেট, একটা প্রোটেক্টেড। পাবলিক ডেটা কি, সাপোজ এই বাবার পাবলিক জিনিসপাতি কী কী, যেমন হচ্ছে বাবার মনে করেন হচ্ছে মনে করেন কী আছে, মনে করেন জায়গা জমি আছে। এখন জায়গা জমি হচ্ছে বাবা মারা গেলে ছেলে পাবে, সো এটা পাবলিক, এটা আপনি আপনার ছেলে ইউজ করতে পারবে অথবা হচ্ছে মেয়ে ইউজ করতে পারবে। কিন্তু বাবার অনেক প্রাইভেট জিনিস পেতে, সাপোজ বাবার হচ্ছে মনে করেন এটিএম কার্ডের পিন, তারপর ফেসবুকের পাসওয়ার্ড, তারপর হচ্ছে তার যত গোপনীয় জিনিসপাতি আছে, এটা কিন্তু ছেলে অ্যাক্সেস পাবে না। ঠিক আছে, সে ছেলে হইলেও কাজ হবে না, কারণ এটা হচ্ছে তার গোপনীয় জিনিস। এটা হচ্ছে প্রাইভেট ডেটা। আর প্রোটেক্টেড ডেটা এটা কি, যেটা হচ্ছে যে বাইরে থেকে প্রোটেক্টেড থাকবে। সাপোজ মনে করেন হচ্ছে আমার টেবিলে মনে করেন একটা বই আছে। হ্যাঁ, বই আছে, মনে করেন বইটার নাম হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। এখন এটা হচ্ছে দরজা, মানে আমার হচ্ছে টেবিল হচ্ছে কি বাসার ভিতরে আছে, কিন্তু আমার আসলে সামনে একটা গেট আছে, মানে বাসার ভিতরে একটা সামনে একটা গেট আছে, এবং এই গেটের সামনে আবার একটা কেসি গেট আছে। হ্যাঁ, এখন দেখেন, এখন মনে করেন আমার একজন ফ্রেন্ড আছে, সে হচ্ছে আমার বইটা নিতে চায়, যে আমার ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের বইটা যে কোনো টাইপে চুরি করতে চাইতেছে। হ্যাঁ, এখন কি হইতেছে, ও কিন্তু চুরি করতে পারতেছে না। কেন পারতেছে না, ও কিন্তু জানে যে শহীদুলের হচ্ছে টেবিলের বাম কর্নারে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমটা সবার উপরে আছে। এখন হচ্ছে ও ওখানে গেলে কিন্তু বইটা নিতে পারবে, চুরি করতে পারবে। এখন হচ্ছে কিন্তু ডেটাটা কিন্তু ও অ্যাক্সেস পাইতে হলে কী করতে হবে, ওর অনেক ধরনের প্রোটেক্টেড জিনিস ভাঙতে হবে, যেমন হচ্ছে প্রথম কেসি গেট, তারপর হচ্ছে আমার বাসার গেট, দেন হচ্ছে টেবিলে আসতে পারবে, তারপর নিতে পারবে। সো এইটা হচ্ছে প্রোটেক্টেড, যেটা হচ্ছে সবার কাছ থেকে সুরক্ষিত রাখবে। ঠিক আছে, সো এরকমের। আর পাবলিক হচ্ছে কি প্লাস সাইন দ্বারা হয়, মানে প্লাস সাইন যেটা ওটাকে বলা হয় পাবলিক, মাইনাস সাইন যেটা ওটা হচ্ছে প্রাইভেট, এবং হ্যাশ সাইন যেটা ওটাকে বলা হয় প্রোটেক্টেড সাইন। ঠিক আছে, আচ্ছা এরপর কি আসছে দেখি, এই কনসেপ্টটা ক্লিয়ার? আমাকে ব্রেক দেওয়া যায় আধা ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, এখানেই দেন। আমি মসজিদে যাবো তো, হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি আধা চলে ঘন্টা যান। হ্যাঁ করতে হ্যাঁ, পারবো। চলে যান চলে যান। ওকে ভাই। আচ্ছা, এখানে হচ্ছে এই ব্যাপারটা একটু বলি, যেমন হচ্ছে এখানে ক্লাসের কথা বলছিলাম আমরা, দুই টাইপের ক্লাস। যেমন হচ্ছে অ্যানিমালকে হচ্ছে ধরতে পারি কি আমরা একটা ক্লাস, যেমন একটা প্রাণী। প্রাণী কি, প্রাণী হচ্ছে খাইতে পারে, প্রাণী তো খায় আবার ঘুমায়ও। হ্যাঁ, সো এইটা হচ্ছে কি এর বেস ক্লাস, মানে রুট ক্লাস, যেটা হচ্ছে একটা প্রাণীর মানে মেইন বৈশিষ্ট্য, সে খায় এবং ঘুমায়। এটা হচ্ছে তাদের মেইন মানে বৈশিষ্ট্য। এখন এখান থেকে সাপোজ প্রাণী কি, প্রাণী হচ্ছে প্রাণী, মানে অ্যানিমাল তো প্রাণী। এখন প্রাণী কোন টাইপের প্রাণী, সেটা কি কুকুর, না সেটা কি ডগ, মানে সেটা কি ক্যাট, অথবা সেটা কি র্যাট, মানে কোন টাইপের। এখন এখানে বলছে ডগ। হ্যাঁ, সে ডগ মানে হচ্ছে কি এই অ্যানিমাল টাইপের থেকে কোনো একটা যদি হচ্ছে
আবার ক্লাস তৈরি হয় সেটাকে বলা হবে ডেরিভেট ক্লাস। যে এখান থেকে বেস ক্লাস থেকে যে ক্লাসটা তৈরি হবে ওইটাকে বলা হবে ডেরিভেট ক্লাস। ঠিক আছে, সাপোজ অ্যানিমাল মানে কি প্রাণী, এই প্রাণীর ভিতরে কারা পড়ে, ডগ তো নিজেও একটা প্রাণী, হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাট নিজেও একটা প্রাণী। সো এগুলো সব হচ্ছে বেস ক্লাসের ভিতরেই পড়ে অথবা ডেরিভেট ক্লাসের ভিতরে পড়ে। ঠিক আছে, মানে বেস ক্লাস থেকে ডেরিভেট ক্লাস আসে, এটা হচ্ছে বোঝার একটা ব্যাপার। আচ্ছা, সবাই আছেন না গেছেন? আচ্ছা ভাইয়া। আচ্ছা, তা আমি হচ্ছে একটু শেষ করি তাড়াতাড়ি। আচ্ছা, এটা দেখেন। আচ্ছা, পলিমরফিজম, এখন পলি হচ্ছে কি অনেক, হ্যাঁ, আর মরফিজম হচ্ছে রূপ, মানে অনেক ধরনের রূপ। যেমন হচ্ছে একটা জিনিসে অনেক ধরনের রূপ হইতে পারে। সাপোজ এটা কি একটা মানে হচ্ছে একটা গাড়িরই বুঝেছে ব্রেক নাকি এটাকে বলে, স্টিয়ার বলে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে একটা গাড়ি আছে, এখানে 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 একটা গাড়ি আছে। এখন এই যে প্রত্যেকটা গাড়ি কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ, প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা গাড়ির ভিতরে একটা কি আছে, স্টিয়ার আছে, হ্যাঁ। ঠিক আছে, যে হচ্ছে আমাদের একটা মেশিন তো আছে আছে না, যে প্রত্যেকটা গাড়ির ভিতরে একটা মেশিন আছে, মেশিনটা সেম হবে কিন্তু গাড়ির মডেলটা ভিন্ন ভিন্ন। সাপোজ পলিমরফিজম মানেটা হচ্ছে এটাই, এটা হচ্ছে বহুরূপ, হ্যাঁ। সাপোজ এইটা হচ্ছে এক ধরনের একটা গাড়ি, এইটার মডেলটা অন্য ধরনের গাড়ি, এইটা আবার একটু অন্য ধরনের গাড়ি, এটা আবার অন্য ধরনের, এটা আবার অন্য ধরনের, এটা আবার অন্য ধরনের। মানে হচ্ছে আমার হচ্ছে ডেটা কিন্তু একটাই, কি ডেটা হচ্ছে গাড়ি অথবা হচ্ছে যাই হোক না কেন সেটা, কিন্তু সেটার অনেক ধরনের রূপ আছে, মাল্টিপল রূপ। ঠিক আছে, এটা বুঝে গেছে? এরপর হচ্ছে আর একটু ক্লিয়ার করি। সাপোজ এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, এখানে একটা গাড়ি আছে, এটার নাম আছে কার, এটার নাম আছে ফোর্ড, এটার নাম আছে হোন্ডা, হ্যাঁ। এখন প্রত্যেকটা গাড়ির এটা কাজ কি, প্রত্যেকটা গাড়ি তো মুভ করে সামনের দিকে, এটা হচ্ছে কমন একটা বৈশিষ্ট্য। কিন্তু এটার উপর পলিমরফিজম করলে কী হয়, অনেক ধরনের রূপ হয়। যেমন এটা অন্য কালারের, এটা অন্য কালারের, এটা অন্য কালারের, কিন্তু প্রত্যেকটাই একটা গাড়ি। এখন তার মানে কি, তার মানে প্রত্যেকটা গাড়ির নর্মাল বৈশিষ্ট্য হচ্ছে কি তার একটা ইঞ্জিন আছে, সে সামনের দিকে মুভ করতে পারে। তার মানে কি এই ফোর্টেরও একটা ইঞ্জিন আছে, সে মুভ করতে পারে। হোন্ডারও একটা মানে আপনার কি বলে ইঞ্জিন আছে, সে মুভ করতে পারে। তার মানে হচ্ছে কি আমাদের ডেটা একটাই, গাড়ি অথবা ইঞ্জিন, সে কী করতে পারে, মুভ করতে পারে। এবং হচ্ছে প্রত্যেকটা জিনিসের আবার বহু রূপ আছে। যেমন হচ্ছে গাড়ি তো এক কালারে থাকে না, একটা হচ্ছে লাল রেড অথবা হচ্ছে মানে ইয়েলো হইতে পারে, গ্রিন হইতে পারে, যে কোনো টাইপেরই হইতে পারে। সো এই টাইপটা মানে হচ্ছে কি বহুরূপ, যে একটা গাড়ির অনেক ধরনের রূপ আছে কিন্তু গাড়ি একটাই। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে এইটা আসি। যেমন এই যে আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে সাপোজ আপনি যদি একটা অ্যানিমালের কথা চিন্তা করেন, একটা প্রাণীর কথা চিন্তা করেন, এবং প্রাণী কী করে, প্রাণী হচ্ছে সাউন্ড করে, হ্যাঁ, সাউন্ড করে। সাপোজ ক্যাট কীভাবে সাউন্ড করে, ক্যাটের বৈশিষ্ট্য হচ্ছে কি সে মিউ মিউ করতে পারে। আর ডগ ডগ কী করে, এরকমের বার্ক বার্ক টাইপের হচ্ছে কোনো সাউন্ড করে। এখন দেখেন অ্যানিমাল হচ্ছে কি একটা প্রাণী, প্রাণী একটা ক্লাস, হ্যাঁ। এই অ্যানিমালের ভিতর কারা পড়ে, সে ক্যাট হইতে পারে, সে ডগ হইতে পারে, সে রেট হইতে পারে, সে হচ্ছে যা খুশি তাই হইতে পারে, কিন্তু সে অ্যানিমাল হইতে হবে। সো অ্যানিমাল যাই হোক না কেন, কিন্তু সে এর ভিতরেই পারে। তার মানে কি অ্যানিমালের অনেক ধরনের রূপ আছে না, যে ক্যাটের এক ধরনের রূপ, ক্যাট দেখতে এক রকমের, সে সাউন্ড করে এক রকমের, কুকুর দেখতে এক রকমের কিন্তু সাউন্ড করে এক রকমের, কিন্তু দিন শেষে এরা সবাই প্রাণী। এরা কিন্তু মানে প্রাণী, এরা কিন্তু আসলে মানে আমাদের মানে মানুষের মতো দেখতে না। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পলিমরফিজমের ডেফিনেশন ক্লিয়ার। তাহলে আজকে কি আমাদের এই চারটা পিলারের জিনিসপাতি বুঝতে পারছেন? জি ভাইয়া, এনক্যাপসুলেশন। আচ্ছা, পুরোটাই সমস্যা আছে? না ভাই, বাট আর একটু দেখতে হবে, মনে হয় লাস্টের যে এনক্যাপসুলেশন আর ইনহেরিটেন্স তো পারবো। আচ্ছা, এইটার কনসেপ্ট কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, কোনটা এনক্যাপসুলেশন? জি ভাইয়া। আচ্ছা, এনক্যাপসুলেশন মানেটা কি? এনক্যাপসুলেশন মানে হচ্ছে কি, এখানে বলছে যে এনক্যাপসুলেশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য
প্যাকিং অফ ডাটা অ্যান্ড ফাংশন ইনটু ওয়ান কম্পোনেন্ট, মানে হচ্ছে কি সে কী করবে, বাইন্ড করবে বা প্যাকেজ করবে। সাপোজ আমি যদি হচ্ছে মনে করেন হচ্ছে সব থেকে কোনো কিছু কিনতে চাই, সাপোজ হচ্ছে আমি সব থেকে হচ্ছে 1 কেজি চাল কিনলাম, কিন্তু এই 1 কেজি চাল আমাকে কিনতে দেবে, একটা প্যাকে দেবে, প্যাক কইরা দেবে, প্যাকের ভিতরে কি থাকবে, চাল থাকবে, দেন হচ্ছে আমি হাতে করে নিয়ে আসবো। সো আমার হচ্ছে কি চালটাকে কিন্তু প্যাক করা হয়েছে। সো এনক্যাপসুলেশন মানে হচ্ছে এরকমের যে ক্যাপসুল দ্বারা আবরণ, মানে কোনো কিছুর দ্বারা আবৃত করা থাকে, ঠিক আছে। সাপোজ এখানে প্যাকিং করা হয়েছে আমাদের ডাটাটাকে, হ্যাঁ, এখানে ডেটা বলতে কি আমাদের সেই চাল ডাল যা হোক না কেন। আর ফাংশন হইতে পারে, যেহেতু আমাদের প্রোগ্রামিংয়ের ভাষায় ফাংশন থাকে, ভেরিয়েবল থাকে, হ্যাঁ, মেথড থাকে, এগুলাই তো আর কি। সো এটাকে বলা হয়েছে ওয়ান কম্পোনেন্ট, হ্যাঁ, একটা কম্পোনেন্টের ভিতরে মূলত আমরা একটা প্যাকিং করার যে সিস্টেমটা, এটাকে বলা হয় গ্রুপ অফ, মানে হচ্ছে কম্পোনেন্ট অথবা বাইন্ডিং, এখানে বলছে কি বাইন্ডিং অথবা গ্রুপিং করা, হ্যাঁ, এটাই আর কি। এখন ক্লিয়ার হওয়ার কথা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে আমাদের কথা ছিল যে অ্যারো ফাংশনটা মূলত দেখা, সেই অ্যারো ফাংশনটা মূলত আমাদের হচ্ছে শেষ। হ্যাঁ, জি ম্যাম, ওইটা বুঝেছি ভাইয়া, অ্যারো ফাংশনের ওটা। এটা ক্লিয়ার? জি ভাই, এটা ক্লিয়ার। আচ্ছা, অ্যারো ফাংশনের শুধু হচ্ছে বৈশিষ্ট্য কি, এখানে হচ্ছে প্যারেন্থেসিস থাকবে এবং একটা অ্যারো সাইন থাকবে, আর ডাটাগুলো হচ্ছে আমি এভাবে লিখবো যে সিস্টেমে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে আচ্ছা এখানে আরেকটা কথা বলা হয়েছে, অ্যারো ফাংশনের ভিতরে দিস যে কিওয়ার্ডটা, সেটা হচ্ছে ES5-এর ভিতরে কি হইতো, আমাদের যে কোনো ডেটা যদি হচ্ছে আমি ডিফাইন করতাম, সে দিসের ভিতরে নিজস্ব একটা ভ্যালু থাকতো বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ, যখনই আমি দিসকে কল করতাম, সাপোজ হচ্ছে আমি এ ভেরিয়েবলের ভিতরে অ্যাপেল রাখলাম এবং হচ্ছে সি ভেরিয়েবলের ভিতরে আমি অরেঞ্জ রাখলাম, কথা হচ্ছে আমি যখন আবার সিকে কল করবো তখন কিন্তু অরেঞ্জ আসবে, হ্যাঁ, কিন্তু নতুন কিছু একটা দিলে সেটাও ওখানে মানে হচ্ছে ইনপুট হবে, ঠিক আছে। কথা হচ্ছে যে বিহাইন্ড দিস কিওয়ার্ডটা কী করে, আমাদের একটা ডেটাকে ক্যারি করে, নিজস্ব তার একটা ভ্যালু আছে যেটা হচ্ছে সবসময় ক্যারি করতো। কিন্তু ES6-এর ভিতরে কী হয়, এটার নিজস্ব কোনো ভ্যালু নাই, সে হচ্ছে কী করে আশেপাশে কোনো ভ্যালু থাকে সেই ভ্যালুটাকে সে ক্যারি করতে পারে। সাপোজ হচ্ছে কি আমি আমি দেখাই, আমি বললাম কি যে দিসের যে ES6 ভার্সন মানে 5 ভার্সন, তার ভিতরে নিজস্ব একটা ভ্যালু থাকতো, সেটা সে রেফারেন্স করতো। কিন্তু এই যে দিস ফাংশনটা আছে ES6-এ, সে কী করে, এর নিজস্ব কোনো পাওয়ার নেই বা ভ্যালু নেই, অথবা সে ভ্যালু রাখতে পারে না, কিন্তু সে কী করতে পারে, আশেপাশের ভ্যালুটাকে সে ক্যারি করতে পারে। সাপোজ হচ্ছে আশেপাশে ভ্যালু কারা আছে, এখানে খেয়াল করেন আশেপাশে ভ্যালু কারা আছে, যেমন হচ্ছে এখানে কি থাকতে পারে, যেমন এইখানে একটা ভ্যালু আছে, এটার ভিতরে তো অবশ্যই ডেটা লুকানো আছে, তাই না, যেটা আমাদের অ্যাবস্ট্রাকশন মডুলার করা হয়েছে, যেটা আমার কাছ থেকে লুকানো হয়েছে, কোনো যেন কোনো এক জায়গায় আছে কিন্তু আমি জানি না, ঠিক আছে। ঠিক এরকমই কিন্তু এইসব যখন আমরা দিস শিখবো তখন দিসের এই পার্টটা শেষ হবে, ঠিক আছে। দিস মূলত আমরা এখনও শিখি না, ঠিক আছে। তাহলে দিস হচ্ছে আমরা স্পেশাল আর একটা ক্লাস নেব, যার ভিতরে আসলে দিস কিওয়ার্ড নিয়ে কথা বলবো, এবং দিস কিওয়ার্ড কীভাবে কাজ করে, কেন কাজ করে, এবং দিস কিওয়ার্ড কেন দরকার আছে আমাদের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, আজকে মোটামুটি হচ্ছে অ্যারো ফাংশনটা কী, আর হচ্ছে আমাদের এই যে অবজেক্ট ওরিয়েন্টেডের আসলে এই যে 4 পিলার, এই পিলার 4টা যদি জানা যায় তাহলে মোটামুটি বলা যায় যে হচ্ছে আমাদের সামনে আগানোর জন্য আমরা রেডি। আমি আবার একটু সামারি করি, যেমন হচ্ছে অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে আমাদের কোনো ডাটা, মানে হচ্ছে আননেসেসারি ডাটা আমার কাছ থেকে হাইড করা, হ্যাঁ, অথবা প্রয়োজনীয় কোনো কিছুর মানে ইমপ্লিমেন্টেশন মানে ডিটেলস আমাদের কাছ থেকে হাইড করে রাখবে। আর ইনহেরিটেন্স তো হচ্ছে আমাদের উত্তরাধিকার সূত্রে কারো সম্পত্তি বা আবার সম্পত্তি ছেলে পাইতেছে, ঠিক আছে, এরকম একটা মানে কনসেপ্ট, হ্যাঁ। আচ্ছা, আর ইনক্যাপসুলেশন মানে কি, এটা আবৃত থাকবে, যেমন এই বক্সের ভিতরে কি আছে, একটা গাড়ি আছে, একটা বাড়ি আছে, এই যে সেই বক্সের ভিতরে ইনক্যাপসুলেশন করা অবস্থা আছে। পলিমরফিজম হচ্ছে বহুরূপ, যে এখানে মানুষের কত রূপ আছে, যেমন ছেলে আছে, মেয়ে আছে, হ্যাঁ, এবং বিভিন্ন টাইপের মানে তারপরে কি আছে, এবং এই মনে করেন কোনো ছেলে হিন্দু, কোনো ছেলে আসলে মুসলিম, কোনো ছেলে আসলে খ্রিস্টান, অনেক ধরনের রূপ আছে, কিন্তু সে দিন শেষে মানুষ, এই আর কি। ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আজকে এখানে থাকুক, আর হচ্ছে আমরা নেক্সট দিন অন্য ক্লাসটা, ঠিক আছে।
আচ্ছা ভাইয়া ঠিক আছে। ঠিক আছে আচ্ছা ভাই আল্লাহ হাফিজ।